কাকা বইটা রেখে দিয়েছেন, এখন এবার কাকা ঘোরাচ্ছেন আর কি। আমরা গতকাল রাতে মিরপুর থেকে মেট্রোতে করে আমরা মতিঝিল আসি। তারপরে মতিঝিল থেকে আমরা একটা অটো যোগে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসি। আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 8টায়। সন্ধ্যা 8টার খুলনাগামী ট্রেনে আমরা রওনা দিই। মাত্র সাড়ে চার বলবো না, 3.5 ঘন্টার মধ্যে আমরা খুলনাতে এসে পৌঁছাই। এবং খুলনাতে এসে পৌঁছানোর পরে আমরা আমাদের বন্ধুর এক শ্বশুর বাড়িতে অবস্থান করি, সেখানে রাতের খাওয়া দাওয়া করি। কিন্তু তার পূর্বে আমরা 7 রাস্তার মোড়ে আমরা রাত্রে এসে চা উপভোগ করি, যেখানে আপনারা জেনে অবাক হবেন যে এই 7 রাস্তার মোড়ে যে চায়ের দোকানটা রয়েছে, সেই চায়ের দোকানটা প্রায় সারা রাতই খোলা থাকে এবং সেখানে সবসময় কর্মব্যস্ত দিন এই চা বিক্রেতারা তারা পার করে থাকে। আর পাশে অনেকগুলো সুন্দর সুন্দর হোটেলও রয়েছে খাবার। আপনারা যারা রাত্রে খুলনাতে এসে অবস্থান করেন তারা এখান থেকে খুব সহজেই খাওয়া দাওয়া করতে পারবেন। তা আমরা সেখানে একটা দোকান থেকে পান খেয়েছি, তবে চাটা ছিল অসাধারণ। আমরা লাল চা খেয়েছি সবাই, অসাধারণ চা উপভোগ করেছি আমরা। আর গরম আমরা এখন আছি মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে। এটা খুলনা 0 পয়েন্ট থেকে একটু সামনে এসে সাতক্ষীরা রোড থেকে বামে ঢুকলেই এই স্টেশনটা পড়ে। এখান থেকে আমরা মংলার উদ্দেশ্যে যাত্রা করব। আমরা ট্রেনে করেই মংলাতে যাব। তো সাধারণত মানুষজন বাসে করে কাঠাখালী পর্যন্ত যেয়ে তারপরে আবার লোকাল বাসে করে মংলাতে যায়, মংলা পোর্টে যায়। সেখান থেকেই সুন্দরবনের বিভিন্ন রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু আমরা সেটাতে না যেয়ে আমরা বেনাপোলগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেনেই আমরা মংলা পর্যন্ত যাব। এই জন্য মোহাম্মদনগর স্টেশনে আমরা এসেছি। তো স্টেশনটা অত ক্রাউডেড না, এখানে খুব অল্প মানুষই আছে। তো আমরা সেই ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন এই স্টেশনে। আসলে খুলনায় যে এত নিরিবিলি একটা স্টেশন আছে এটা আসলে আমারও জানা ছিল না। তো থ্যাঙ্কস টু দ্য ফ্রেন্ড সার্কেল সুলাইমান ভাইয়ের, ওনারা খুব সুন্দরভাবে এই আয়োজনটা করেছে। তো ভালো লাগছে খুবই এখানে এসে। চারপাশের অসাধারণ পরিবেশ, এত শান্ত আর দিগন্ত বিস্তৃত আকাশ এবং সবুজের যে সমারোহ। পাশে একটা সুন্দর লেক মতো আছে, দিঘির মতো আছে। স্থানীয় মানুষজন বিভিন্ন কাজবাজ করছে এখানে। অনুভূতি প্রচন্ড গরম, এখানে বসে থাকার মতো কোনো ওয়ে নাই আমার কাছে। কেন যেন মনে হচ্ছে যে এটা বাতাসটা পাচ্ছেন আপনি, এটা শরীরে এইখানে আসলে কোনো বাতাস স্বীকার করে, এটা কোনো বাতাস নাই। কারণ রেল লাইনে মানুষ মলমূত্র করে, এখানে সেই স্মেলটাও আসতেছে। তো সবকিছু মিলায় আসলে এটা এখানে কোনো মলের বা প্রস্রাবের কোনো ধরনের গন্ধই নেই আছে। এরা যেখানে বসে তাস খেলতেছে, এখানে আমি 4-5 দিন আগেও প্রস্রাব করে গেছি। দুপুর 12টা গড়িয়েছে। ট্রেন যখন স্টেশনে ঢুকলো, হুইসেলের শব্দে চারপাশের নিস্তব্ধতা কেঁপে উঠল। বন্ধুরা হেসে হেসে দৌড়ে উঠে গেল কোচে। কেউ জানালার ধারে জায়গা নিল, কেউ বা দাঁড়িয়ে রইল দরজার কাছে। চলন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলাতে লাগলো। সবুজ মাঠ, খাল, কিছু ঘের আর নারিকেলের গাছের সারি, সব কিছু যেন ছুটে যাচ্ছে উল্টো দিকে। বন্ধুরা মিলে গান গাইছে, কেউ স্মৃতির কথা শেয়ার করছে,
কেউ আবার ফোন বের করে আমার মতো ভিডিও করছে। হাসি ঠাট্টায় মুহূর্তগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। মাঝে মধ্যে হাওয়ার ঝাপটা এসে মুখে লাগে, মনে হয় মুক্তির স্বাদ। মোহাম্মদনগর থেকে মংলার পথে আমরা কজন। আমরা মোহাম্মদনগর থেকে ট্রেনে করে আমরা মংলাতে এসে পৌঁছিয়েছি এবং মংলাতে আসার পরে আমরা একটা অটো নিয়ে যে মংলা যে হচ্ছে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে এসে পৌঁছিয়েছি এবং আমাদের রিসোর্ট থেকে নির্ধারিত আমরা আসলে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমাদের নির্ধারিত যে বোট সেটা আগে থেকে রেডি ছিল। আমরা সুন্দরবনে সুন্দরী ইকো রিসোর্ট সেটাতে যে উঠছি। এটা হচ্ছে পশুর নদী। তো পশুর নদীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অজস্র নৌকা, ছোট ছোট স্টিমারগুলো আছে। অলরেডি এখানে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির মধ্যেও আমরা যাতায়াত শুরু করেছি। আর সাধারণত মানুষ এখানে অনেক লোকাল নৌকাও রয়েছে যেগুলো হচ্ছে ঘাটের ওপার থেকে এপারে আসে মানুষজন। আমরা এখান থেকেই রওনা দিব আমাদের সুন্দরী ইকো রিসোর্টে। তো আমরা মংলা স্টেশনে এসে মংলা স্টেশনের নয়াভিরাম সৌন্দর্য সেটা উপভোগ করেছি। মংলা আসলেই একটু রিমোট জায়গা। এখানে আসলে গাড়িতে না এসে আমরা ট্রেনে করে এসেছি, কারণ এখানে মানে যাতায়াত ব্যবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ, এই জন্য আমরা ট্রেনে এসেছি। এই যে পশুর নদীতে এখন অবস্থান করছি, আমাদের বোটটা ছেড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সুন্দরী ইকো রিসোর্ট সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা এখন মংলা নদী পার হয়ে পশুর নদীতে প্রবেশ করেছি। তো দূরে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টির এখানে একটু কমে গিয়েছে। কিন্তু দূরে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি নামছে। পশুর নদী অত্যন্ত নাব্যতার দিক থেকে পশুর নদী সারা বছরই এর নাব্যতা থাকে। এই জন্য এখানে বড় বড় জাহাজগুলো এখানে চলাচল করে আর কি। আমরা মংলাতে আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ভালোই বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু দূরে দেখে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর পশুর নদী সুন্দরবনের এক অতি বৃহৎ নদী। আর এই পশুর নদী প্রকৃতপক্ষে রূপসা নদীরই একটি বর্ধিত রূপ। খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী, আরও দক্ষিণে মংলা বন্দরের কাছে পশুর নামে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপ দুটির ডান দিক দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মংলার দক্ষিণে পশুর সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গড়াই নদীর অধিকাংশ পানি নবগঙ্গার মাধ্যমে এই নদী দিয়ে প্রবাহিত হয়। বদ্বীপ অঞ্চলে আকারের দিক দিয়ে মেঘনার পর পশুরের অবস্থান। পশুর নদী দিয়ে চালনা থেকে প্রায় 32 কিলোমিটার দক্ষিণে মংলা খালের সাথে যুক্ত হয়েছে। পশুর নদীর রূপ দেখতে পাচ্ছেন, প্রচুর ঢেউ। পশুর নদী আসলে খুবই উত্তাল এখন, তারই মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর ছোট ছোট কিছু জাহাজ আমরা দেখতে পাচ্ছি এখানে নোঙর করে আছে। অনেক জাহাজ নোঙর করে আছে। আমরা এগিয়ে চলেছি সুন্দরবনের দিকে। আমাদের সুন্দরবনে আমরা একটা রিসোর্টে উঠছি। রিসোর্টটির নাম সুন্দরী ইকো রিসোর্ট।
এতক্ষণ বৃষ্টিতে ভিজেছি আমরা, তো বৃষ্টিতে ভেজার পরে এখন আমরা এই যে ডাইনমারি খাল পশুর নদী দিয়ে আমরা এতক্ষণ পার হলাম। প্রথমে মংলা নদী, তারপরে পশুর নদীতে এসছি। পশুর নদীতে থাকাকালীন সময়ে আমরা আসলে অনেক বৃষ্টিতে ভিজেছি, অনেক বৃষ্টি হয়েছে, দিগন্তে পাখি উড়ে যাচ্ছে। আর আমরা এখন পশুর নদী পার হয়ে ডাইনখালি যে খাল আছে সেই খালের মধ্যে প্রবেশ করছি। আর সেই খালের ঠিক বাম পাশে সুন্দরবনের যে বিস্তীর্ণতা সেটা দেখা যাচ্ছে। অনেকগুলো পর্যটকবাহী ছোট ছোট লঞ্চ, এদিক বিভিন্ন যে রিসোর্ট আছে সেই রিসোর্ট থেকে পর্যটকদের আনা নেওয়া করছে। ছোট ছোট ডিঙি নৌকাও দেখা যাচ্ছে মাছ ধরা। আর এদিকে হচ্ছে সুন্দরবনের যে বিস্তীর্ণতা সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ডাইনমারি খালে আমরা প্রবেশ করছি, এখানে কিছুটা মোহনার মতো, পানিটা অনেকটা পাক দিচ্ছে। আমরা খালের ঠিক ডান ধার দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন পুরো জোয়ার চলে এসেছে। আমাদের এক ভাই হাত নাড়িয়ে আমাদেরকে ইশারা করলেন। সুন্দরবনের গহীন জঙ্গল আমরা দেখতে পাচ্ছি। আর এই যে খালের একদম ধার ঘেঁষে ডাইনখালি যে খালটা আছে পশুর নদীর পাশ দিয়ে যেটা প্রবাহিত হয়েছে, সেই খালে প্রবেশ করেছি আমরা। ভাই, আপনি একটু কিছু বলেন, আপনার অনুভূতিটা যদি বলেন একটু। না, প্রকৃতি তো সবসময় ভালো, তাও যদি সেটা হয় সুন্দরবন, এক পাশে বন, এক পাশে সাগর, আর এক পাশে নদী, তাহলে তো সবই আসলে আল্লাহর সৃষ্টির শুকরিয়া আদায় করতে হয়। ভালো লাগছে সব কিছু মেলায় আর কি। তো ভালো লাগছে, দুই পাশেই জঙ্গল দেখতে পাচ্ছি আমরা। আর সুন্দরবনে আমার প্রথম ভ্রমণ। আমাদের ট্রলার এঁকে বেঁকে চলছে, স্রোত বিভিন্ন জায়গায় স্রোত রয়েছে, সেই স্রোতকে অতিক্রম করে এগিয়ে চলেছে। আর এই খালগুলোতে আসলে কুমির আছে, বিভিন্ন প্রজাতির প্রাণী, সেগুলো দেখা যেতে পারে। আর এই যে এখন ভরা জোয়ারে আমরা প্রবেশ করেছি। এখান থেকে 6 ঘন্টা পরে আবার ভাটা আসবে, তখন এই যে খালগুলোর যে পানি সেটা কিছুটা কমে যাবে। ভালো লাগছে, প্রকৃতির মাঝে আসলে থাকতে পেরে খুব ভালো লাগছে। এখন কয়রা ইউনিয়নের মধ্যে আছি। বাম পাশে ছোট্ট একটা আবার খালের মতো দেখা যাচ্ছে। আসলে জোয়ারের সময় বন সম্পূর্ণ প্লাবিত হয়। আসলে এটা একটা বিস্ময় যে সুন্দরবনের এত যে জীব বৈচিত্র্য, সে বৈচিত্র্য আসলে যে জোয়ারের সময় কিভাবে তারা টিকে থাকে। নিশ্চয়ই জঙ্গলের মধ্যে, সুন্দরবনকে জঙ্গল বলে, এই জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোথাও উঁচু কোনো জায়গা থাকে যেখানে যে প্রাণীগুলো আশ্রয় নিয়ে থাকে। আর সুন্দরবন পৃথিবীর অন্যতম প্রধান ম্যানগ্রোভ ফরেস্ট। বিভিন্ন প্রজাতির গাছ এখানে জন্মে থাকে, সুন্দরী, গড়াই থেকে শুরু করে সব প্রজাতির গাছ। সুন্দরবন মানুষেরা মৎস্য আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে। এখানকার অনেকেই আবার কাঁকড়া শিকারও করে থাকে। সুন্দরবনে হরিণ থেকে শুরু করে মামাকেও দেখা যায়। সুন্দরবনের গাছগুলো কত সুন্দর, সবুজ, বিভিন্ন প্রজাতির গাছ এই সুন্দরবনে আছে। এক ধরনের বড়ই গাছ বলছে দেখা যাচ্ছে। আমরা কয়রা উপজেলা দিয়ে এগিয়ে চলেছি। এপাশে তৃণবর্তী মানুষের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আসলে বর্ষার সময় তাদের কষ্টের
সীমা থাকে না, সুপেয় খাদ্য পানি সেটা সংকট দেখা দেয়, আর বর্ষার সময় হয়তো তাদের বাড়িগুলো প্লাবিতও হতে থাকে। আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। তো আমরা যে ভিলাটাতে উঠেছি সেই ভিলাটার দিকে এগিয়ে যাচ্ছি আমি, যেহেতু আমরা সংখ্যায় বেশি এসেছি। আমরা একটা ফ্যামিলি কটেজ নিয়েছি, আর এর পাশে হচ্ছে পুকুরের মতো একটা জায়গা, আর এর বাম পাশেই হচ্ছে রাস্তা। যেখানে দুইটা ভিলা রয়েছে, তো এইটাতে আমরা উঠেছি। আমাদের ছোট ভাই ইমরানের আম্মু, আমাদের শ্রদ্ধেয় আন্টি আমাদের জন্য চিংড়ি মাছ রান্না করে পাঠান। অপরদিকে আমাদের আরেকজন ছোট ভাই মোহন, তার স্ত্রী, আমাদের ছোট বোন আমাদের সকলের জন্য একটি সুন্দর পেস্ট্রি তৈরি করে পাঠায় নিজ হাতে, এবং খাবারগুলো সত্যি খুব মজাদার ছিল। মোংলা থেকে সুন্দরী রিসোর্টে পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে। আমরা দুপুরের খাবার সারি এবং এই রিসোর্টের পেছনে একটি দোকান আছে, যেখানে চা খেতে খেতে আমরা বাঘ আর কুমিরের গল্প শুনতে থাকি। আগে বাঘ আসতো, আগে আপনার ওই সন্তান লগে লাগে ওই এবার পাড়াইতো, এবার পাড়াইয়ে ওই ছাগল নাই মানুষ যে কোনো একটা নিয়ে ওভার পাড়াবে প্রত্যেক দিন। হ্যাঁ শিকারি, ও জন্মের শিকারি, ওই বাঘটা ছিল শিকারি বাঘ। আচ্ছা আচ্ছা। তা ওই বাঘ আপনার লাস্টে যাইয়া আমাকে ভিতরে একটা হাসারি আছে, ওই হাসারির ভিতরে ও রাত্রে যাই হাসারির ভিতরে ঢুকছে। তা ও বলছে কি এই জায়গা জঙ্গল, মানে সাইডে পুকুর দেখছে আর উপরে বাগান দেখছে, ও বলছে কি এই জায়গা জঙ্গল। ও আর রাত্রে আর ওই ওখান থেকে ও বাইরে নাই, না ও বাইরে নাই। ও তো বলছে যে এটা জঙ্গল, আসলে যে এটা গ্রাম ও বুঝতে পারে না, মানে গ্রামের মতন দেখায় না। মানুষও নিয়ে যাইত, হ্যাঁ মানুষও অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, মানে নিয়ে যাইতে পারতো না, মানে অ্যাক্সিডেন্ট করে যাইতো। তারপরে এই বাঘ ওই জায়গায় রাত্রে রয়েছে, সকালে এই বাঘ ওই জায়গায় সবাই দেখি ফেলেছে, দেওয়ার পরে ওই বাঘ ভরে জনগণ ধরিয়া মেরে ফেলেছে। মারা ছাড়া তো ওই জায়গায় আপনার তো কোনো মানুষ থুবে না, ওই বাঘ তো কোনো কায়দা তারার নিয়ে কোনো কায়দা নাই। এই ওই বাঘ মারার পরে প্রশাসনরা আইয়া বাঘ নিয়ে গেছে। সব ওই বাঘ মানে সবাই দেখছে, গ্রামের যত লোক আমাকে সবাই এই বাঘ দেখা। এই ও রাত্রে থাকবে, সবাই দরজা দিয়ে থাকবে, ও রাত্রে মোট কথা সব জায়গা ও চাষ করে যাবে। কুমির আপনার আছে 3টা, 2টা হয়েছে বড়, আর যেটা ভাষা যেটা 3টা বাইশে সবসময় থাকে। হ্যাঁ এইখানেই থাকে। আমরা এই রিসোর্টের ভিতর দিয়া ওই যে সিঁড়ি না, ওই সিঁড়ি তলতে কুকুর ধরছে আমাকে ইতি আছে। আপনার এই রিসোর্টের ওই যে ক্যামেরা না, হ্যাঁ ওই ক্যামেরায় আপনার ওই ভিডিও দেখা যায়। মানে ও তো সরতে পারে না, ও তো ল্যাস দিয়ে বাড়ি দিয়ে নিয়ে যায়। ওর জয়ে যে পাওয়ার, হ্যাঁ ওর ল্যাজে যে পাওয়ার, ও ল্যাস দিয়ে ওই এফার তো ওফার সাঁতরাই যাওয়া দিয়েছে একজন, আর 3 জন সাঁতরাই যায়। তার 2 জন উঠে গেছে ডাঙ্গায়, আর একজন অল্প পানির ভিতরে আছে, ওরে ধরে ফেলাইছে কুমির। এই ওরে ধরে ফেলানোর পরে ওই জায়গায় ওরা 2 জন মোট কথা পাতিল দিয়ে মানে টাইজি শব্দ ধরার পরে ওরে মেলা কষ্টে ছাড়াইছে, আনালে ওর অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তারপর আপনার ওই বোজন খালি আপনারা তো এই নদীতে গোসল করতে নামেন না? না, কেউ গোসল করতে নামে। ও জায়গায় আপনার প্রচুর কুমির, 3টে আছে। আপনার একদম যেরকম বাঘ যেরকম শিকারি, ওইরকম 2টা কুমির আছে আমরা শিকারি। ও মোট কথা হ্যাঁ আমরা প্রায় 16-14 লম্বা হবে। ক্রোকোডাইল আর কি একেবারে।
তা আপনার এই কুমোর মুখ লম্বা না, কিন্তু আমাদের এই কুমিরগুলোর মুখ ছোট। হ্যাঁ কুমোর আপনি দেখতে পারবেন যদি আপনার কপাল। ছাগলের ঘটনাটা কি বললেন চাচা? ছাগল এই দুপুরের টাইমে, হ্যাঁ, দুপুরের টাইমে ও আস্তে 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 কুল দিয়ে গেছে, কুল দিয়ে যাইয়া ছাগল এটা নিয়ে গেছে। তো ও নিয়েই হরে কি, ও একটা জিনিস দেখলাম কুমোরের, ও ধরার সাথে মাঝখানে নিয়ে কি কায়দা ফস করে বুড়িটা বের করে ফেলে, আর বুড়িটা বাসি যায়। বহুত ছাগল আমাকে এলাকায়, বহুত ছাগলে কুমোরে গেছে। এটা প্রতিদিন ও প্রতিদিন যে কোনো একটা খাবেই। আমরা এখন ক্যানেল ক্রুজিং এ বের হয়েছি। আমরা আছি এখন সুন্দরী ইকো রিসোর্ট, যেটা দাকপ উপজেলায় অবস্থিত। এখন সময় 6:06 বাজে। আমরা একটু দেরিতে বের হয়েছি। কাকা এই নদীর নাম কি? ডাংমারি খাল। ওইটা খাল, নদী না। নদী হলো ওই পশুর নদী। প্রচুর পরিমাণে গোলপাতা এবং গোলপাতার যে ফল সেটা দেখা যাচ্ছে। নদী এখন খাল এখন খুব শান্ত, কারণ এখন ভাটার সময় বের হয়েছি আমরা। স্রোত আছে, পানি নেমে যাচ্ছে আস্তে আস্তে। সারাদিন পরে অনেক রিফ্রেশিং লাগছে। ও মাঝি এই ওরে নীল দরিয়া আমায় যাও রেতে ভাই বইটা বাইতেছে কিন্তু শব্দ হচ্ছে না কোনো। গামছাটা দাও মাথায় বেঁধে নি। কাকা এই ফলটা কি ফল গাছ? বানির ফল। খাওয়া যায় কাকা? ও বান্দরে খায়, মানুষে খায় না। এই যে বাইন ফল। আমরা যেখানে আছি এর বাম পাশে আসলে বন। আমরা শুনেছি যে এখানে 3টা কুমির আছে। একটু আগে শুনলাম দুপুর বেলাতে একটা ছাগল কুমিরে নিয়ে গেছে। তো এটা নিত্য নৈমিত্তিকার ব্যাপার, প্রতিদিনই এমন ঘটনা ঘটে। জঙ্গলে বিভিন্ন ধরনের শব্দে আসলে গা ছমছম করে আর কি। বনের মধ্যে শব্দ হচ্ছে। কাকা আশেপাশে কোনো কেওড়া গাছ টাছ নাই? ও ওইটা কেওড়া গাছ। আর এটা খালি বানরে খায়। তো বানর টানর দেখছেন আপনি? ওর আবার কি 3টে 4টে ছিল এই গাছটা, এই বানর ছিল। বানর এই ছিল। এবার এই যখন পয়লা ভাটা হয়েছে এই সময় বিশাল এক কুমোর বাসটি গেছে। হ্যাঁ, আমি সব ওই গেছ থেকে ডাকে দেখাইছি, ওনারা সবাই দেখছে বিশাল আকারে কুমোর গেছে। আর এখানে যে শব্দ হয় বোটের, বুঝলেন, এই শব্দে বনের ভিতর দিয়ে কোনো বনের পশু এই নদীর সাইডে আসে না। এরা কিন্তু একটু গভীরে চলে যায়, গভীরে থাকে। তবে আপনি চাইলে এখান থেকে উঠে যদি আপনি 10 মিনিট হাঁটেন, তাহলে আপনি বাঘের পাঁচ সাপ দেখবেন, পাড়া দেখবেন, বুঝলেন। তবে এই পাঁচ সাপ দেখে আপনি চাইতে যাবেন যেখানে বাঘ আছে, ওকে যেখানে ওর স্থান, যেখানে যে থামছে ওই তারিখ আপনি যদি যান, আপনি নিজ্ঞাত বাঘ দেখতে পারবেন। তারপরে যদি আপনি বাইসে থাকেন ফোন দিয়ে, না নাই আপনার দরকার নেই ফোন দিয়ে। হ্যাঁ, কিন্তু বাঘ হাতের ডান পাশে যে জঙ্গল দেখা যাচ্ছে, জি জি, এই জঙ্গল তো অনেক বড়। অনেক বড়, মানে তো আর কোনো শেষ নাই। এই শুরু, এর শেষ নাই। এটা তো ভারত বাইরে দিয়ে চলে গেছে একদম বঙ্গোপসাগরে, যার কোনো কুল কেনার নাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রোস্তম আলী শেখ। আমি এই রিসোর্টে এই যে নৌকোবাই সারাদিন, ওরা আমারে 200 করে টাকা দেয় ডেলি। পার ডে 200 টাকা সারাদিন আমি নৌকো পাবো। এই ধরেন এই 4 খাপ, সকালে একটা দিয়ে 5 খাপ দিছি, এই দিছি আমার ওদের সঙ্গে 200 টাকা চুক্তি। খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই, ওটা হয়তো তারা দিবে, কিন্তু আমি হয়তো খাওয়ার টাইম পাইনি, খাইতে পারিনি, অনেক গোসল হাজি করতে পারিনি, এই আর কি। কারণ 5টা ক্যানন খরচ করলে তার তো টাইম লাগে।
এই জন্য তো আমি সময় পাইনি, এই দোষটা ওনাকে না, এই দোষটা হচ্ছে আমার। তবে বনের ভিতরে এটা সবই আছে, সাপ আছে, সব আছে, কিন্তু হয়তো নদীর সাইডই নাই। একটু ভিতরে গেলে অনেক কিছু দেখা যায় আর কি। না আমি এখন যাই না, আগে যাইতাম, আগে আমি মাছ ধরতাম ভদ্রা নদীতে, এরকম পাশ করে 1 সপ্তাহ পাশ করে যেতাম। আমি জাল উঠে এরকম নৌকো বাইয়ে যাচ্ছি, আমার পাশ দিয়ে ডাঙ্গিতে বাঘ হেঁটে যাচ্ছে, আমি নদীতে বাঘ ডাঙ্গিতে হেঁটে যাচ্ছি, আমি এইরকম দেখছি। আমি জাল ফাইতে নিয়ে বসে রয়েছি, আমার নৌকো সামনে দিয়ে বাঘ ফর হয়ে গেছে খাল সাথে, আমি দেখতেছি। তার পাশে আমি ওই যে শূন্য জ্বালানি ভাঙার জন্য গেছি পাক করবো বলে, এরকম একটা শোয়া জায়গা দেখে নৌকো লাগাই দিছি। আমি পিছন থেকে উঠে দেই যে ওই বাঘ শোয়া। পরে আমি আবার টাইনে নৌকো টাইনে নদীতে নিয়ে নৌকো টাইনে বাঘ দেখছে, আমি তো এর দূরে, ও আমার নৌকোর মাথায় বাঘ, মানে ডাঙ্গে, আর আমি তো নদীতে সোজাসুজি। আমি আবার পিছন ফিরে টান দিয়ে চলে এসেছি। না এখন আর আমি যাই না, এখন তো বয়স হয়ে গেছে, এখন আর গাঙ্গে যাই না। আর এখন ওই যে সমস্ত চাপ, এই জন্য না এখন আগে সে বাড়িছে আর কি। না না এদিকে কোনো ঝামেলা করে না, ওরা ওই নদীতে থাকে, যাইলে জনের কাছ থেকে টাকা নেয়, কিন্তু এখানে গ্রামের প্রতি কোনো তারা আসে না বা কোনো ঝামেলা করে। আমি ওই যে টাকা চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, তারপরে পাইসে মাছ, টিংরা মাছ, এই নানান ধরনের জাল আর কি, মাছ পড়তো আর কি, জল ধরতাম তো। কাঁকড়া ধরছি, কাঁকড়া কয়েকজন গেছি, কাঁকড়া ধরতে গেছি, কিন্তু এখন আর যাই না আর কি, জঙ্গলে আর যাই না, কারণ ওদের ডাকাতি ধরলে টাকা পয়সা দেওয়া লাগে, এই জন্য আর যাই না। যাই মতো সংগ্রহ করে আনি, দোকানে তারা বেঁচে দেয়, তাই দোকানদার আবার আপনার কাছে বেচে। এইরকম ফল খাওয়া যাবে না, ফল প্রতি গাছে ফল আছে, কিন্তু সে ফল খাওয়া যাবে না, ওটা খায় হচ্ছে বান্দর, মানুষই খায় না, বুঝলেন? মানুষই খায় শুধু কেওড়া ফলটা আর হচ্ছে গোল ফলটা। যায় মাঝে মধ্যে দেখা যায়, হরিণ দেখা যায়। ওই যে আমি সেদিন গেস্ট নিয়ে গেছি, 4টে হরিণ দেখছি ওখানে, হ্যাঁ ক্যাবরা বনে 4টে হরিণ দাঁড়ায় দিয়েছে গেস্টে। হ্যাঁ গেস্টে দেখলো। না না ক্যাবড়া গাছ হচ্ছে ওই যে সামনে একটা দেখাচ্ছে। হ্যাঁ আপনাদের রিসোর্টে ওখানে আছে বড় ক্যাবড়া গাছ একটা, ওই যে ডাউলি ক্যাবড়া টাবড়া দেয়। এতক্ষণ রোস্তম আলী কাকার কাছ থেকে সুন্দরবনের গল্প শুনছিলাম, জঙ্গলের গল্প শুনছিলাম। তিনি আগে পেশায় মৎস্য শিকারী ছিলেন, এখন তিনি 200 টাকার বিনিময়ে রিসোর্টে তিনি নৌকাবান। এখানে যারা পর্যটক আসেন তাদেরকে ক্যানাল ক্রুজিং এ তিনি নিয়ে বের হন। ওনার অভিজ্ঞতা শুনছিলাম, স্থানীয় একজন মানুষ। অনেকে আবার ইঞ্জিন চালিত নৌকায় করে ঘুরছে। এই হচ্ছে কেওড়া গাছ না? এই যে কেওড়া আছে, ভিতরে আছে, ছোট ছোট দেখলাম আর কি। এটা হচ্ছে কেওড়া গাছ। এই জঙ্গলে তো এখন হচ্ছে মানে পানি নাই। হ্যাঁ জোয়ারের সময় সম্পূর্ণ পানি উঠে যায়। আচ্ছা তো অনেকেই হচ্ছে মধু এবং কাঁকড়া সংগ্রহের জন্য এই বনের মধ্যে ঢোকেন। কাকা একটু ঘোরাচ্ছে নৌকা ভাই। আমরা একটু ঘুরছি আর কি নদীর মধ্যে, খালের মধ্যখানে। অস্থির কাকা তো, অস্থির। দাঁড়ান আরেকবার আপনি আরেকবার দেবেন। এই যে কাকা ঘুরাইতেছে, আমরা ঘুরছি, সেই মজা। ও কাকা বইটা রেখে দিয়েছেন এখন, এবার কাকা ঘোরাচ্ছেন আর কি। ও এবার নৌকা আপন ইচ্ছে ঘুরছে। সাবির ভাই পড়ে যান না কিন্তু। না না কোনো পাক নাই, কাকা এমনি ঘোরাইতেছে আর কি, কাকার এক্সপার্টিস। এটাই হচ্ছে আমাদের সুন্দরী ইকো রিসোর্ট। এখন সন্ধ্যা, আমরা ক্যানেল ক্রুজিং করে মাত্র আবারও রিসোর্টে উঠলাম। তো রিসোর্টটা খুবই সুন্দর। রিসোর্টে যে সুযোগ সুবিধা
পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখানে বেশ কিছু কাপল কটেজ, ফ্যামিলি কটেজ এগুলো রয়েছে। নির্দ্বিধায় মানুষ এখানে আপনারা সবাই আসতে পারেন। এপাশে একটা কটেজ রয়েছে, আর এই যে একটা ব্রিজ, গোল গাছ আছে এখানে। আর এপাশেই হচ্ছে রাস্তাটা পুরোটাই কাঁচা, কিন্তু আমরা ডানে যাই বা বামে যাই, যে কোনো পাশ দিয়েই হচ্ছে খুলনা অভিমুখে যাত্রা করা যেতে পারে। এনারা এখানে একটা নতুন করে ভিলা তৈরি করছেন। তো রিসোর্টটার যে রিসিপশন এরিয়া, আমরা রিসিপশন এরিয়াটা বেশ স্পেশাস। যে আমাদের ভাইয়েরা এখানে ক্যারাম বোর্ড খেলছে। রিসেপশন, এপাশে হ্যামক আছে, এখানেও আমাদের ভাইয়েরা হ্যামকে দোল খাচ্ছেন। এপাশেও একটা কটেজ আছে, এখানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিছু একটা সাজানো আছে। আর কটেজটাতে এন্ট্রেন্সটা হচ্ছে এটা। এখানে সন্ধ্যার সময় বা যে কোনো সময় বসে নদীর হাওয়া খাওয়া যেতে পারে। আর এই রিসোর্টের যে রেস্টুরেন্টটা হচ্ছে উপরে। যাতায়াত ব্যতীত আমাদের 14 জনের 2 রাত 3 দিনের খরচ পড়েছিল 65,000 টাকার মতো। আমি আর কাজল যেহেতু 1 রাত স্টে করেছি, আমাদের খরচ কিছুটা কম এসেছে। গড়ে ধরলে 5,000 টাকা আসে, যার মধ্যে 3 বেলা খাবার রয়েছে। খাবার বেশ সুস্বাদু ছিল। সন্ধ্যার নাস্তায় ছিল পাকোড়া আর নুডলস, এই সাথে চায়ের ব্যবস্থা ছিল। রাতে আমাদের জন্য ছিল বারবিকিউ, এদিকে গানের আসর বসেছিল। অনেক পর্যটক দেখি গানে মেতেছে, খুব নাচানাচি করছে, আমরাও খুব উপভোগ করছিলাম। সুন্দরবনে রাতের নিস্তব্ধতা যেন গতরে মগজে লেগেছিল। এখানে আপনি আমি খাঁচায় বন্দী, স্বাধীন মুক্ত শুধু জঙ্গলের অধিপতিরা। Yeah, barbecue programs. ভাঙ্গারি মাছ চলে এইখান এটা তো কার্প। হ্যাঁ এই মাছ চলে রুটি নাই, এটা কিসের আছে?
আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। এটা আমার প্রথম সুন্দরবন ভ্রমণ। তো সুন্দরবনে এসে আমাদের অনেক ভালো লাগছে। আমরা মংলাতে এসে পশুর নদী দিয়ে আমরা সোজা সুন্দরী ইকো রিসোর্টে সুন্দরবনের যে অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করি। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো লাগছে। সুন্দরবনের যে জীব বৈচিত্র্য সেটা দেখে আসলেই খুব অনুভব করছি। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর মধ্যে অন্যতম একটি। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত এই সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে, যার মধ্যে 6,517 বর্গ কিলোমিটার, যেটা 66% রয়েছে বাংলাদেশে, এবং এর বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। এই সুন্দরবন জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এবং নোনা পানি বৃদ্ধির সাথে সাথেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সুন্দরবনের। এবং এই সুন্দরবন অদূরবর্তী মানুষের যে জীবন জীবিকা সেটা আসলে হুমকির মুখে পড়ছে। যাই হোক, সুন্দরবন ভ্রমণ আমাদের আসলেই খুবই ভালো লাগছে। আমরা উপভোগ করছি সুন্দরবন। আর আমরা যদি সুন্দরবনের নামকরণের ইতিহাস একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে সাধারণত সুন্দরবন এর বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে খুব সুন্দর বন বা জঙ্গল। আমরা জানি যে সুন্দরবনকে সবাই জঙ্গল নামেও চেনে, এবং এখানে সবচাইতে যে মজার ব্যাপারটি হলো এখানে বাঘকে কেউ বাঘ বলে না, সবাই মামা বলেই সম্বোধন করে। এবং সুন্দরবনকে সবাই, দক্ষিণবঙ্গের মানুষেরা তারা সবাই জঙ্গল বলেই সম্বোধন করে। তো এই সুন্দরবনের নামকরণ সুন্দরী গাছ থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়, বা সেটাই সবচাইতে প্রচলিত, কারণ এই সুন্দরবনে সবচাইতে সুন্দরী গাছের সংখ্যাই বেশি। আবার অন্যান্য সম্ভাবনাও রয়েছে, যেমন সমুদ্র বন বা চন্দ্র বাঁধে প্রাচীন আদিবাসী থেকেও এই সুন্দরবনের নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। তবে বহুল প্রচলিত হচ্ছে সুন্দরী গাছ থেকে এই সুন্দরবনের জন্ম। সুন্দরবনে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু, উট বিড়াল, বন্য শূকর, বাঘ, এবং নদীতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এবং রয়েছে কুমির। তো আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেই রিসোর্টেই আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই একটা কুমিরের দেখা মিলেছিল, এবং স্থানীয় মানুষজন বলেছে যে এখানে হচ্ছে 3টা কুমির থাকে এই এলাকাতে, এবং আজকের দিনেই একটা ছাগল হচ্ছে কুমির টেনে নিয়ে গেছে। তো এরকম এই যে উপকূলবর্তী মানুষের জীবনে এটা হচ্ছে নিত্য নৈমিত্তিকার একটা ব্যাপার। তারা এই সকল কিছু লড়াই করেই হচ্ছে বেঁচে থাকে। সুন্দরবন সম্পর্কে আরেকটা খুব মজার ইতিহাস হচ্ছে মুঘল আমলে, যেটা 1203 থেকে 1538 খ্রিস্টাব্দে স্থানীয় এক রাজা তিনি পুরো সুন্দরবনের ইজারা নেন। কিন্তু ঐতিহাসিক আইন পরিবর্তনগুলোই কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে এটা আসে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। বন অঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1860 খ্রিস্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর থেকে। তো যাই হোক, সুন্দরবনকে ঘিরে আমাদের আসলে অনেক চাওয়া পাওয়া। তো সুন্দরবন আসলে যে অপার সম্ভাবনার সুন্দরবন, এটাও শুনেছি যে সুন্দরবনের জলদস্যুতা সেটা আবার একটু বেড়ে গিয়েছে। তো এখানে যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই আপনারা লোকালয়ের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, এবং স্থানীয় মানুষের সহযোগিতাই হচ্ছে নৌকা ভ্রমণ করবেন, এবং রিসোর্টের তত্ত্বাবধানেই সব কিছু মেনে চলবেন। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন,
আর এই ম্যানগ্রোভ বনের আসলে কিছু বৈশিষ্ট্য রয়েছে। ম্যানগ্রোভ হলো এক ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী নোনা বা লবণাক্ত পরিবেশে জন্মায়। এদের লবণাক্ত জলবায়ুরোধী গাছও বলা হয়, যা উপকূলীয় বাস্তুতন্ত্র এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ম্যানগ্রোভ গাছগুলো ঝোপঝাড় বা ছোট গাছের মতো হয়ে থাকে, আর এদের লবণাক্ততা সহ্য করার ক্ষমতা অনেক বেশি। আরও বলতে গেলে ম্যানগ্রোভ এক ধরনের গাছ বা ঝোপঝাড় যা উপকূলীয় অঞ্চলের আন্তঃজোয়ার অঞ্চলে এটা জন্মায়। এই অঞ্চলটি জোয়ারের সময় প্লাবিত হয় এবং ভাটার সময় উন্মুক্ত থাকে। তো আমরা গতকাল যে এসেছিলাম, আমরা দেখেছি, আমরা আসলে দেরিতে রওনা দেওয়ার ফলে তখন জোয়ার ছিল। তো জোয়ারের সময় সুন্দরবনের মধ্যে যে ছোট ছোট খালগুলো আছে, ছোট বড় মিলে অসংখ্য খাল আছে সুন্দরবনে, তো এই খালগুলো একদম পানিতে পরিপূর্ণ থাকে। শুধু তাই নয়, সুন্দরবনের মধ্যে যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো অধিকাংশ জায়গায় প্লাবিত হয়ে যায়। আবার সবচেয়ে মজার বিষয়, আবার যখন ভাটা হয় তখন ভাটার সময় এই পানিগুলো সম্পূর্ণ নেমে যায়। যেমন আমরা যখন ফিরছি সুন্দরী ইকো রিসোর্ট থেকে, তখন ভাটা ছিল। ম্যানগ্রোভ গাছগুলো লবণাক্ত জল, ভেজা মাটি এবং পর্যায়ক্রমিক জোয়ারের সম্মুখীন হওয়ার জন্য অভিযোজিত। এদের শিকড়গুলো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য পানির উপরে উঠে আসে এবং কিছু কিছু হাঁটু গেড়ে বসার মতো দেখায়। তো যাই হোক, আপনারা মনে করেন যে সুন্দরবন অনেক সুন্দর বন, এর মধ্যে মনে হয় হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু আসলে সেটা কখনোই সম্ভব না। কারণ এই সুন্দরবনের মধ্যে কাদা রয়েছে, সুন্দরবনের মধ্যে শ্বাসমূল রয়েছে এবং বিভিন্ন প্রজাতির কাঁটা রয়েছে, যেটা হচ্ছে হাঁটতে গেলে পায়ে বিঁধে যায়। সুন্দরবনে আসলে আপনারা বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন। তো গাছগুলোর মধ্যে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া এবং গোলপাতা গাছই বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই গোলপাতা গাছের একটা বিশেষত্ব হচ্ছে, এই গোলপাতা গাছের ফলটা হচ্ছে খাওয়া যায়, অনেকটা তালের শ্বাসের মতো বা অনেকটা কাঠবাদামের মতো আর কি দেখতে। এটা সাধারণত কেটে এর মধ্যে শ্বাস খাওয়া যায়। তো আপনারা সুন্দরবন আসুন, সুন্দরবনকে উপভোগ করুন এবং জীববৈচিত্র্য রক্ষায় আপনারাও ভূমিকা পালন করুন, কোনো অনিষ্ট না করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক জেলায়।